সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতে সংবাদ শিরোনাম জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে আজিজ বেনজিরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ই আছে বলে মন্তব্য করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। এবারে জানাবো বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলাচলের বিরোধিতা করলে তা দেশের জন্য মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। জানাবো নরসিংদী রায়পুরায় ঢাকা সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান এবং লেগুনার ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ সময় পিকআপের চালকের সহকারী গুরুতর আহত হয়েছেন। এবারে থাকছে একটি গুরুত্বপূর্ণ সংবাদ। বাংলাদেশ এখন থেকে আমেরিকার উপদেশ নেবে না, উপদেশ দেবে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের এখন উপদেশ দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ কী ধরনের হওয়া উচিত, আমেরিকার ভবিষ্যৎ নীতি কী ধরনের হওয়া উচিত, সেগুলোতে আমরা এখন উপদেশ দেব। আমাদের এখন উপদেশ নেবার সময় নয়, উপদেশ দেওয়ার সময় এসেছে। এদিকে পটুয়াখালীর বাউফলে ব্ল্যাকমেইল করে এক গৃহবধূকে ভাগিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে মোহাম্মদ আরিফুজ্জামান খান রিয়াদ নামের এক যুবলীগ নেতা এবং একটি জাতীয় দৈনিকের স্টাফ রিপোর্টারের বিরুদ্ধে। এবং সর্বশেষ জানাবো আন্তর্জাতিক সংবাদ। আলহামদুলিল্লাহ, ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজার যোদ্ধাদের সহযোগিতা এবং ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চাইছে নেতানিয়াহু প্রশাসন। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম দেশ তুরস্ক। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে ফারুক। আজিজ বেনজিরদের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয়ে আছে বলে দাবি করেছেন বিএনপি নেতা জয়নুল আবেদিন ফারুক। শুক্রবার দুপুরে এক বিক্ষোভ সমাবেশে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ দাবি করেন। তিনি বলেন, আজকে কোথায় বেনজির, কোথায় আজিজ, কোথায় মতিউর? আবার নতুন করে ফয়সালেরা আবিষ্কার হয়েছে। ফারুক বলেন, বাংলাদেশের এভাবে বহু লোক সরকারের আশ্রয় প্রশ্রয় আছে, যারা কোটি কোটি হাজার হাজার টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাত্রে সাঁতার কাটে। এসব লোকদেরকেও আপনাদের বের করতে হবে, নইলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনোদিন ক্ষমা করবে না। বিরোধী দলের সাবেক প্রধান হুইপ বলেন, ওবায়দুল কাদের সাহেব যেভাবে কথা বলেন, বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন। ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে। কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিনের জন্যও নিতে পারেন নাই। তাই ভাই ভাই নির্বাচন, ডামি নির্বাচন, এমপি হবেন এমপির ছেলে, উপজেলা নির্বাচন হবে, বউ হবে পৌরসভার চেয়ারম্যান। এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না। যে গণতন্ত্রকে আপনারা হত্যা করেছেন 5 মিনিটে সংসদে দাঁড়িয়ে, সেই ভোটের বাক্স হেলিকপ্টারে করে এনে নির্বাচিত হয়েছেন, সেই আওয়ামী লীগ আবার 2014, 2018 এবং 2024-এর 7 জানুয়ারি কথিত নির্বাচনের মধ্য দিয়ে দেশের মসনদে বসেছে। বেগম খালেদা জিয়াকে জেলে রেখে, তারেক রহমানকে দেশের বাইরে রেখে, চৌধুরী আলম, ইলিয়াস আলীকে গুম করে, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, মির্জা আব্বাসদের জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপি রাজপথে আন্দোলন ঠেকাবেন। আমরা বলে দিতে চাই, এটা জনগণ বিএনপি কখনো মেনে নেবে না। ফারুক আরও বলেন, স্পষ্ট বক্তব্য, আমার বুকের উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করবেন, আমার স্বাধীন ভূমির উপর দিয়ে আপনি রেললাইন নির্মাণ করে 30 ঘন্টার পথ 7 ঘন্টা করবেন। আমাদের আপত্তি একটাই যে আমার সার্বভৌম দেশ এদেশের জন্য অস্ত্র হাতে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। নির্মম সত্য হলেও বলতে হয় সেই কথা। আপনাদের মনে নাই, আপনাদের তখন মনের ভিতরে ছিল জনগণকে তা বলতে শুরু করেছেন। দেশ স্বাধীন করে দেব, কিন্তু বাংলাদেশের মাটি আমি ব্যবহার করব। তিনি বলেন, আমি বলে দিতে চাই, ভারতের সঙ্গে এসব অসম চুক্তি বলেন, সমঝোতা বলেন, এসব জনগণ মানে না, আমরা মানি না, মানতে পারি না। এসব অসম চুক্তি বাতিল করুন। বিএনপিকে বলবো, এমন কর্মসূচি দেন যে কর্মসূচির মাধ্যমে ভারতীয় আগ্রাসনে জনগণ সোচ্চার হতে পারে, বলেন জয়নুল আবেদিন ফারুক। ভারতের ট্রেনের বিরোধিতা করলে দেশের মঙ্গল আনবে না হানিফ। বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের ট্রেন চলার বিরোধিতা করলে তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। শুক্রবার সকালে কুষ্টিয়ার পিটিআই রোডের নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেছেন। হানিফ বলেন, পৃথিবীর বহু দেশের মধ্যে রেল সংযোগ আছে,
এগুলো নতুন কিছু নয়। একটি দেশের অর্থনৈতিক উন্নয়নের মূল চালিকা শক্তি হচ্ছে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকীকরণ। এটা নিয়ে বিএনপি নেতারা যে বিরোধিতা করছেন তা দেশের জন্য কোনো মঙ্গল বয়ে আনবে না। আওয়ামী লীগ নেতারা বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তাকে আটকে রাখা হয়েছে বলে বিএনপি নেতারা বক্তব্য মোটেও গ্রহণযোগ্য নয়। এটা বিএনপির চরম মিথ্যাচারের একটি অংশ। খালেদা জিয়ার নামে মামলা আওয়ামী লীগ করেনি, করেছিল তত্ত্বাবধায়ক সরকার। বিএনপির আইনজীবীরা খালেদা জিয়াকে নির্দোষ প্রমাণে ব্যর্থ হয়েছেন বলে আদালত তাকে দণ্ড দিয়েছে। দেশের বিভিন্ন এলাকায় বিদ্যুতের লোডশেডিংয়ের বিষয়ে হানিফ বলেন, সম্প্রতি বিদ্যুৎ নিয়ে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার কারণ মূলত দুটি। একটি হচ্ছে বিদ্যুৎ উৎপাদন বাড়লেও সরবরাহ লাইনগুলোর কিছু সমস্যা রয়েছে। আরেকটি হলো বিদ্যুতের উৎপাদন ব্যয় বেশি, সরকারকে অনেক ভর্তুকিও দিতে হয়। তাই চাপ কমানোর জন্য সরকারকে দফায় দফায় দাম বাড়াতে হয়। তবে এখন অনেকটাই সহনীয় পর্যায়ে চলে এসেছে, দ্রুতই বিদ্যুৎ সমস্যার সমাধান হবে। নরসিংদীতে ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত। নরসিংদী রায়পুরা ঢাকা সিলেট মহাসড়কে মালবাহী কাভার্ড ভ্যান, পিকআপ ভ্যান এবং লেগুনা ত্রিমুখী সংঘর্ষে চালক নিহত। এ সময় পিকআপের চালকের সহকারী গুরুতর আহত হয়েছে। শুক্রবার দুপুর 1:30টার দিকে ঢাকা সিলেট মহাসড়কে রায়পুরা উপজেলার মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় ঘটনা ঘটে। পিকআপ ভ্যানের চালক নিহত মোহাম্মদ বাচ্চু মিয়া ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার নয়নপুরা গ্রামের বাসিন্দা। চালকের সহকারী আহত ফয়সাল কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার মুদ্রম এলাকার করিম মিয়ার ছেলে। ভৈরব হাইওয়ে পুলিশ এবং স্থানীয়রা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা কুরিয়ার সার্ভিসের একটি কাভার্ড ভ্যান মহাসড়কের মাহমুদাবাদ নামাপাড়া এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে ছেড়ে আসা একটি মালবাহী পিকআপ ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় এবং যাত্রীবাহী লেগুনা ও কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই পিকআপের চালক নিহত এবং সহকারী গুরুতর আহত হয়। আহতকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাংলাদেশ এখন থেকে আমেরিকার উপদেশ নেবে না, উপদেশ দেবে। বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের এখন উপদেশ দেওয়ার সময় বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, বিশ্বের ভবিষ্যৎ কী ধরনের হওয়া উচিত, আমেরিকার বৈশ্বিক নীতি কী ধরনের হওয়া উচিত, সেগুলো আমরা এখন উপদেশ দেব। আমাদের এখন উপদেশ নেওয়ার সময় নয়, উপদেশ দেওয়ার সময়। মোমেন আরও বলেন, এখন থেকে বাংলাদেশ আমেরিকার উপদেশ নেবে না, বরং তাদেরকে আর উপদেশ দেবে। সংকীর্ণ পররাষ্ট্রনীতি কিংবা দৃষ্টিভঙ্গি বজায় রাখলে আমেরিকা বিশ্বের কাছে কুলাঙ্গার হিসেবে পরিচিতি পাবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোনো চাপের কাছে মাথা নত করেননি, লেজুল বৃত্তি করেননি, ভবিষ্যতেও করবেন না। শুক্রবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে এডুকেশন রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ফোরাম আয়োজিত আওয়ামী লীগের সফল গৌরবময় পথ চলার ৭৫তম শীর্ষ আলোচনা সভায় সাবেক পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। তিনি বলেন, আওয়ামী লীগের সফল এবং গৌরবময় এই ৭৫ বছরের ইতিহাসে ৪৩ বছর নেতৃত্ব দিয়েছেন শেখ হাসিনা। আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দক্ষতার সঙ্গে রাষ্ট্র পরিচালনা করে আসছেন। তার জাদুকরী নেতৃত্বে বাংলাদেশ বিশ্বব্যাংকের তালিকায় নিম্ন আয়ের দেশ থেকে বেরিয়ে নিম্ন মধ্য আয়ের দেশে জায়গা করে নিয়েছে। মোমেন আরও বলেন, বর্তমান অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭৫%। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বড় প্রকল্পগুলোর উদ্যোগ নিয়েছেন এই সরকার। বাস্তবায়নও প্রতিনিয়ত দৃশ্যমান হতে চলেছে। ভাবা যায়, তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত এদেশে আজ হাজার হাজার কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে পদ্মা সেতু, ঢাকা মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং কর্ণফুলী টানেল সহ আরও অনেক উন্নয়ন প্রকল্প। তিনি বলেন, দুনিয়া নিয়ে ভাবার সময় আমাদের এখন এসেছে। আমরা তাদের আঙুল দিয়ে দেখিয়ে দিতে চাই। এজন্যই আমাদের প্রয়োজন আছে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টের। শেষ করছে আন্তর্জাতিক সংবাদ দিয়ে। ইসরায়েলের বিরুদ্ধে দাঁড়াবে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য। গাজা যুদ্ধের পাশাপাশি সীমান্তবর্তী লেবাননেও আগ্রাসন চালানোর জোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। মূলত গাজায় যোদ্ধাদের সহযোগিতা এবং ইসরায়েলি সীমান্তে হামলার জেরে এমন পদক্ষেপ নিতে চেয়েছে নেতানিয়াহু প্রশাসন। এর মধ্যে এমন পরিকল্পনায় তেল আবিবের পাশে থাকার কথা জানিয়েছে ওয়াশিংটন। অন্যদিকে লেবাননে হামলা হলে তার চরম জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইরান। এমন পরিস্থিতিতে লেবাননের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ন্যাটোর দ্বিতীয় বৃহত্তম সদস্য দেশ তুরস্ক। তুর্কি গোয়েন্দা মাধ্যম ডেইলি সাবার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে উত্তেজনা বাড়ার মধ্যেই লেবাননের পাশে তুরস্ক থাকবে বলে জানিয়েছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এছাড়া বৈরুতকে সমর্থন দিতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের প্রতিও আহ্বান জানান তিনি। এর আগে বুধবার তুর্কি সংসদে দেওয়া বক্তব্যের সময় এরদোগান জানান, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজা যুদ্ধকে এ অঞ্চলে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করেছেন। গাজাকে ধ্বংস এবং পুড়িয়ে ফেলার পর ইসরায়েল এখন লেবাননের দিকে নজর দিয়েছে। তুর্কি প্রেসিডেন্ট জানান, মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ ছড়িয়ে দিতে যে পরিকল্পনা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু করছে তা পুরো অঞ্চলকে বড় বিপর্যয়ের দিকে নিয়ে যাবে। তবে তুরস্ক লেবাননের ভ্রাতৃপ্রতিম জনগণ এবং রাষ্ট্রের পাশে রয়েছে। এ সময় মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশকে লেবাননের সঙ্গে সংহতি প্রকাশ করার আহ্বান জানান এরদোয়ান।
এর আগে মে মাসে হামাস যোদ্ধারা শুধু ফিলিস্তিনকেই নয় বরং তুরস্ককেও রক্ষা করেছে বলে মন্তব্য করেছেন তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। তিনি জানান, গাজা উপত্যকায় স্বাধীনতাকামী সংগঠন হামাসকে পরাজিত করার পর ইসরায়েল থেমে থাকবে না, বরং তারা তুরস্ক দখলের পথে এগিয়ে আসবে। এরদোয়ান জানান, ইসরায়েল শুধু গাজায় বিজয়ী হয়ে থেমে যাবে এমনটা মনে করা যাবে না। যদি এখনই ইসরায়েলকে থামানো না যায় তবে তারা আজ অথবা কাল আনাতোলিয়ার দিকে অগ্রসর হবে। সম্প্রতি তুরস্কের কাছাকাছি অবস্থান করা দেশ সাইপ্রাসের সামরিক মহড়া চালিয়েছে ইসরায়েল। এ নিয়ে বেশ উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। সাইপ্রাস ইসরায়েলের জন্য অপারেশন সেন্টারে পরিণত হয়েছে বলে দাবি করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। তিনি বলেন, ভূমধ্যসাগরের এই দ্বীপরাষ্ট্রটি ইসরায়েলের আঞ্চলিক হঠকারিতাকে নিয়ে জড়িয়ে ফেলেছে। হাকান ফিদান বলেন, তুরস্ক যেহেতু এই অঞ্চলে অবস্থিত, ফলে এই যুদ্ধে আঙ্কারাকে স্পর্শ করবে।